গবেষণা করেছেন এবং তার মতে আমার মনে হয় বিজ্ঞান ও প্রযুক্তিতে কোনো অগ্রসরমান এই দুনিয়ায় বিজ্ঞান সম্বন্ধে মূল বিষয়গুলো মানুষের জানা খুব হাইলি টেকনোলজিক্যাল নলেজের দরকার নেই, কিন্তু মূল বিষয়টা কি সেটা আপনার জানাটা খুব দরকার। এই বিষয়টাই আমি আজকে আপনাদের কাছে বলার চেষ্টা করব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইতিহাস হচ্ছে যে 1956 সালে একজন আমেরিকান বিজ্ঞানী জন ম্যাককার্থি প্রথম এই শব্দটা বলেন এবং 1956 সালে বলার সময় তিনি বলেছিলেন যে মানুষের মস্তিষ্ককে প্রতিস্থাপন করবে এইরকম একটা যন্ত্র হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং এই শব্দটা নিয়ে উনি নাড়াচাড়া করেন, কিন্তু তখন এটা নিয়ে খুব একটা মাথা ঘামায়। কেন ঘামায়নি সেটা একটা ঐতিহাসিক কারণ আছে। আপনারা জানেন যে সেই সময় পুঁজিবাদের একটা স্বর্ণযুগ চলছে। মানুষের মস্তিষ্ক প্রতিস্থাপন করে অটোমেশন এসব নিয়ে তখন খুব একটা কেউ মাথায় ঘামায়নি, কিন্তু 1970 সালে পুঁজিবাদের একটা সাংঘাতিক ক্রাইসিস হয়। স্টেজে একটু আলোচনা না অন্ধকার হয়ে যাচ্ছে। এবং পুঁজিবাদ সর্বত্র অটোমেশন সাংঘাতিকভাবে নামানোর চেষ্টা করে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা তখন খুব জনপ্রিয়। এটা তখন নিয়ে চর্চা হচ্ছে। আমরা তখন স্টুডেন্ট, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স এসব পড়ছি। আমার মনে আছে তখন আমাদের এইসবগুলো পড়ানো হচ্ছে না, কিন্তু কথাটা আমরা শুনছি। 1983-তে আমরা একটা দোকান থেকে গিয়ে এই বইটা কিনলাম। কি তখন আমাদের এটা পড়ানো হয় না যে কি জিনিসটা। ওই বইটা তখন খুব পপুলার, ওইটাই একমাত্র বই, প্রায় 3 সংস্করণে আগে বিক্রি হচ্ছে এবং প্রত্যেকটা ভাষায় সেটা অনুবাদ। এই বইটা এখন খুব একটা ভ্যালু নেই, কারণ এখন অনেক অনেক নতুন বই বেরিয়ে গেছে। এবং সেই বইটাতে লেখা ছিল যে এই মুহূর্তে মানুষ যা আরো ভালোভাবে করছে, ধরুন মানুষও করছে, কম্পিউটারও করছে, কিন্তু যে মানুষ যে কাজটা কম্পিউটার থেকে ভালো করছে সেই কাজটা যন্ত্রকে দিয়ে কিভাবে প্রতিস্থাপিত করা যায় সেইটার চর্চা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই সংজ্ঞাটা একটা অদ্ভুত সংজ্ঞা। মানে আজকে যেটা মানুষ ভালো করছে কালকে তো সেটা যন্ত্র ভালো করবে, কিন্তু আগামী দিনে মানুষ আরো ভালো করবে, মানে সেটাকে আবার যন্ত্র দিয়ে রিপ্লেস করা, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো শেষ নেই। এবং তখন কিন্তু মানুষের কাজ কম্পিউটার দিয়ে প্রতিস্থাপিত হওয়া, রিপ্লেস হওয়া চেঞ্জ শুরু হয়ে গেছে। আপনারা দেখেছেন ব্যাংকিং, রিজার্ভেশন, আমাদের যে সমস্ত পে স্কেলগুলো
পে স্কেল, পে স্লিপ ওগুলো কম্পিউটারে হতে শুরু করেছে, কিছু কিছু জায়গায় বাধা দিচ্ছে, এই সমস্ত হচ্ছে। আর কম্পিউটার কি? কম্পিউটার ডেটা নিয়ে কাজ শুরু করে। কম্পিউটার মানে অবশ্যই প্রথম দিকে শুরু হয়েছে কম্পিউটার ডেটা নিয়ে কাজ শুরু করে। ডেটা অনেক কিছু হতে পারে, কিন্তু শুধু ডেটা আপনাকে যদি অনেকগুলো সংখ্যা দেওয়া হয় আপনার মনে হবে কি সংখ্যাগুলো কি মানে নেই। আপনাকে যদি একটা সংখ্যা দেওয়া হয় 1 কোটি, আপনি বলবেন বাহ ভালো সংখ্যা। আপনাকে যদি দেওয়া হয় একটা জিরো, আপনি ভাববেন দূর ফালতু একটা সংখ্যা। কিন্তু এটা ফালতু নয়। জিরোটা যদি তারপরেই আমরা বলি যে কম্পিউটার তো ডেটা নিয়ে কাজ করছে, জিরোটা হচ্ছে আপনার ব্যাংক ব্যালেন্স, তখন আপনি আজ করবেন, তখন মানে জিরোটা একটা হেভি ব্যাপার। তার মানে জিরোটা যখনই বললাম জিরোটার কোনো মানে নেই, এটা যেমন একটা ডেটা, আর যখনই বললাম যে জিরোটা আপনার ব্যাংক ব্যালেন্স, তখন ডেটাটা ইনফরমেশন হয়ে গেল। তার মানে আপনার কাছে এই তথ্যটা সাংঘাতিক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার হয়ে গেছে। তাহলে ডেটা, কিছু কিছু ডেটাগুলো এরকম ইনফরমেশন হয়ে যায়। জিরো যদি কেউ বলে তোমার অঙ্কের মান, তাহলে গেল। তার মানে যেটা যখন ইনফরমেশন হয়ে যায় তখন অনেক তথ্য বহন করে। কম্পিউটার আসলে আমরা যে ক্লাস করেছি কম্পিউটারে, আমরা যে পড়েছি, সেটা কম্পিউটার আসলে ইনফরমেশনকে প্রসেস করে, ইনফরমেশনকেই প্রসেস করে। তখনকার দিনে ওই এলেন পেজের বইতে একটা ছবি ছিল, মনে আছে, যে ডেটার মধ্যে একটা অংশ ইনফরমেশন হচ্ছে। বেশ, মানুষের ক্ষেত্রে কি হয়? মানুষের ক্ষেত্রে তো ডেটা থেকে একটা ইনফরমেশন, অনেক কিছু জানি, খবর পাই। আমাদের মানুষের ক্ষেত্রে দাঁড়িয়ে কিছু বিজ্ঞানী বলল যে ইনফরমেশন যখন অনেক হয়ে যায় তখন মানুষটা খুব নলেজেবল হয়ে যায়, মানুষটা খুব জ্ঞান হয়ে যায়। মানুষের যদি জ্ঞান অনেক বাড়তে থাকে, জ্ঞানটা কি জিনিস বড় খুব কঠিন। যেখানে জ্ঞান আছে, একটা ছেলে হাই সেকেন্ডারিতে ফার্স্ট হল, ভালো জানে যে প্রশ্নগুলো এসেছিল উত্তর দিতে এসেছিল, কিন্তু ছেলেটা কি বুদ্ধিমান বা মেয়েটা কি বুদ্ধিমান? এটা বিরাট কোশ্চেন। যা সে পড়ে গেছে, যা উত্তর দিয়েছে সে পেরেছে, কিন্তু যা সে পড়েনি, সেরকম একটা কিছু আসছে, তখন কি সে সেটা পারবে? এটা একটা বিরাট কোশ্চেন, তখন কি সে সেটা পারবে? সেখানে অনেক বলা হয় তখন যে নলেজ যদি খুব বেড়ে যায়, তারপরে দাঁড়িয়ে ইন্টেলিজেন্স ডেভেলপ করে, একটা ইন্টেলিজেন্স ডেভেলপ করে, এবং সেটা তার মধ্যে একটা বুদ্ধি বিকাশ হয়। তারপর আরো একটা কথা আছে, বুদ্ধির যদি খুব বিকাশ হয় তাহলে সে প্রাজ্ঞতা অর্জন করে, এরকম একটা কথা আছে। সেগুলো কিন্তু এই যে ফিলোসফিটা, এই যে কথাটা বলছিল, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা ভাবতে শুরু করলাম আসলে কম্পিউটারের ডেটা দিয়ে দিলে যদি অনেক ইনফরমেশন হয়, ইনফরমেশন থেকে কি নলেজ পৌঁছবে, আর নলেজ থেকে কি ইন্টেলিজেন্সে পৌঁছবে। আমরা যখন পড়াশোনা করতাম, আমরা যখন পড়াতাম, আমাদের মনে হতো যে নলেজ হচ্ছে, নলেজ বোধহয় হচ্ছে, নলেজ বোধহয় যন্ত্রটাকে দেওয়া যাচ্ছে, কিন্তু ইন্টেলিজেন্স চিন্তা ছিল। আমরা বলতাম যে এইটা ওটা ইন্টেলিজেন্স তৈরি হয়েছে, কিন্তু আমরা ঠিক বুঝতে পারতাম না যে ইন্টেলিজেন্স তৈরি হচ্ছে কি হয়নি। এখন কম্পিউটারে অনেক ডেটা মানে অনেক ইনফরমেশন, অনেক ইনফরমেশন মানে নলেজ, অনেক নলেজ মানে কি ইন্টেলিজেন্স। এটা একটা কোশ্চেন। তারপরে প্রশ্ন হচ্ছে যে কম্পিউটারে কি অনেক ডেটা দিলে সেটা আস্তে আস্তে বুদ্ধিমান হবে? আর হোয়াট ইজ ইন্টেলিজেন্স? আমি অ্যাকচুয়ালি বললাম আইসিএলএতে যে ছেলেটি পাস করছে, তার কি আসলে সে কি বুদ্ধিমান? এইটা একটা কম্পিউটার যখন প্রথম আবিষ্কার হয়েছিল তখন আমাদের মনে হয়েছিল যে কম্পিউটারে আসলে একটা বুদ্ধিমান মনে হয়েছিল, সেটা আমি আলোচনা করবো। এবং কম্পিউটার বেসিক্যালি গত শতাব্দীর শ্রেষ্ঠ আবিষ্কার বলা যেতে পারে, যন্ত্র আবিষ্কার। অনেক যন্ত্র গত শতাব্দীতে হয়েছে, এরোপ্লেন হয়েছে, মোটরগাড়ি হয়েছে, অ্যান্টিবায়োটিক হয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট।
আবিষ্কার গত শতাব্দীর, কিন্তু 1943 কম্পিউটার একটা আমার মনের মতে যে এই শতাব্দীর শ্রেষ্ঠ আবিষ্কার। কেন আমি বলছি, কারণ এই যন্ত্রটা সমস্ত যন্ত্র থেকে আলাদা। একটা বেসিক ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য কম্পিউটারের আছে, যেটা সমস্ত বৈশিষ্ট্য থেকে আলাদা। ধরেন যে আমি যখন যোগ করি, তার ক্যালকুলেটারে যোগ করেন, ক্যালকুলেটারে ধরেন 12 আর 13 যোগ করবেন, আপনি 12 প্লাস 13 এরকম লিখবেন, লিখে ইকুয়ালস টু লিখবেন, আপনার 25 হবে। কিন্তু কম্পিউটারে এটাকে কি হবে, কম্পিউটারে বলা হবে যে তোমাকে দুটো নাম্বার পাঠাচ্ছে, আপনি দুটো নাম্বার দিয়ে দিলেন, কম্পিউটার যোগ করতে শুরু করলেন। যদি যোগ করতে অনেক সময় লাগে, আপনার ওখানে বসে থাকার প্রয়োজন। আমি দূর এটা একটা কথা হলো, এটা তো একটুও সময় লাগে, ঠিকই। যদি 1 কোটি যোগ হয়, যদি 20 কোটি যোগ হয়, যদি 100 কোটি যোগ হয়, আপনি নাম্বারগুলো দিয়ে দিলেন, আপনি বাড়ি চলে যাবেন, কম্পিউটার কাজটা করে দিলেন। এটা চেঞ্জ। এটা আমি এই ফ্যানটা, এই আলোটা জ্বলছে, আপনি যদি থামাতে চান, আপনার সুইচটা টিপবেন, আপনার হিউম্যান ইন্টারভেনশন লাগে। আপনি হিউম্যান ইন্টারভেনশন ছাড়া আপনি চলতে পারবেন। কম্পিউটার, আপনি গাড়ি যখন চলবে, আপনার গাড়িটা চালাতে হবে, আর কম্পিউটার যদি কাজ চালায়, আপনার কখনো বসে থাকতে হবে না, গাড়িটা এমনি চলবে। হিউম্যান ইন্টারভেনশন ছাড়াই কাজ করা, এইটা হচ্ছে কম্পিউটার, যেটা অন্য সমস্ত যন্ত্র থেকে চেঞ্জ করে। যেমন আমি বললাম কথাটা আপনাদের, যে আমি কম্পিউটারে এইভাবে দুটো নাম্বার যোগ করি, আর মনে হয় ব্যাপারটা কঠিন, কিন্তু এটা আসলে একটা বিরাট সোজা ব্যাপার। আমি এমন হয়েছে যে আমি একটা কম্পিউটারে একটা জিনিস করতে দিয়েছি, 7 দিন ধরে চলছে, 7 দিন ধরে চলছে। আমি তখন সেখানে তার পাশে চলছে। তাহলে কম্পিউটার হচ্ছে এমন একটা যন্ত্র যেটা সমস্ত যন্ত্র থেকে আলাদা করে দেবে। এইটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে সত্যিই সেই জন্য গত শতাব্দীর শ্রেষ্ঠ আবিষ্কার বলবো। এই যে মাঝখানে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়, মানে কম্পিউটার ইনস্ট্রাকশনটাকে মনে রাখতে পারে, এটাকে বলা হয় প্রোগ্রাম, এবং কাজ করার সময় মানুষের হস্তক্ষেপের প্রয়োজন হয় না। 2024 সালে কম্পিউটার তো এরকম হয়ে গেছে। এবং 2024 সাল যদি এটা ভাবি, তখন ভাবলে কিরকম অদ্ভুত লাগে। সাইজ কিরকম কমেছে, ওজন কিরকম কমেছে, দাম কিরকম কমেছে। সেই সময়ের দাম, এই সময়ের দাম 1943 ওদের দাম, আর এখনকার দ্বারা এটা দাম কিরকম কমেছে, সাইজ কিরকম কমেছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ব্যাপার, সেটা হচ্ছে কত কমেছে, সেটা আমি দেখাবো। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে কম্পিউটারের স্পিড। স্পিড কিরকম কমেছে আপনারা দেখছেন, যে কম্পিউটার একটা কাজ করে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডকে আপনি 3-এর পরে 9টা শূন্য বসান, তাই দিয়ে ভাগ দিন। এই যে সময়টা, এই সময় কম্পিউটার কাজ করে। একটা কাজ করতে কম্পিউটার সময়, কাজগুলো ভাগ করা আছে, কিন্তু একটা কাজ করতে কম্পিউটার সময় নেয় এই সময়টা। সাংঘাতিক স্পিড, এবং সেই স্পিডটা একটা সাংঘাতিক ব্যাপার, যে কম্পিউটার তো মানে এইরকম দ্রুত কাজ করে, দক্ষ, নির্ভুল, নিখুঁত, ক্লান্তিহীন, এই সব সত্যি। কিন্তু মানুষকে বলে দিতে হতো কম্পিউটার কিভাবে কাজটা করবে। আমার যদি গাড়িটাকে কম্পিউটার দিয়ে চালাতে হয়, আমাকে বলে দিতে হবে যে সামনে এই বাধা করলে তুমি এইভাবে লাগাবে, সামনে লাল লাইটটাকে তুমি লাগাবে, এই সমস্ত ইনফরমেশন গুলোকে দিয়ে দিতে হবে। মানুষের ডিরেকশন ছাড়া কম্পিউটার চলতে পারত না।
মানুষ যে পারতো না, কম্পিউটার তা পারতো না। আমাদের ডিসিশন হলো কম্পিউটার নেব, কম্পিউটার ডাল, কম্পিউটার কিছুতেই বুদ্ধিমান নয়। কিন্তু তখন আমরা চর্চা করে যাচ্ছি যে কম্পিউটার বুদ্ধিমান বানাবো, কি করে বুদ্ধিমান বানানো যায়, সেটার একটা বিশাল চেষ্টা আমাদের 1990 কোর্সগুলো খোলা হলো, পড়ানো হলো যে কি করে এইরকম ভাবে একটা বুদ্ধিমান বানানো যায়। কোর্সগুলো কিছুতেই সেই জায়গাটাতে আমরা পৌঁছতে পারছিলাম না। 2008 সালে পুঁজিবাদ একটা বিশাল সংকট দেখা যায়। অদ্ভুতভাবে পুঁজিবাদ আরো নজর দেয় অটোমেশন। আমি একটা বলেছি 1970s এর সংকটের পরে কিছু কোম্পানি এরকম তৈরি হয়, তারা নিজেদের বলতে পারে থাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি, এইটা কিন্তু জানে 2008 এর পরে একটা বিশাল জাম্প হতে থাকে, অটোমেশনের সাংঘাতিক একটা নজর বাড়ে এবং বিশাল চাকরি বাকরি যেতে থাকে। আমার যে আপনারা শুনেছেন এইসব কথা যে পৃথিবীতে কোথায় কোথায় এরকম রিসেশন হলো, এবং আমাদের দেশেও আমাদের এখানে আইটি সেক্টরে প্রচুর লোকের চাকরি গেছে সেই সময়। এখন সেই সময় থেকে এই অটোমেশনটা আরো বেশি গুরুত্ব হয়। আমাদের থেকে একটা মাথায় কাজ করছিল যে কম্পিউটারকে এমন কিছু পড়ানো যায় যে কি করতে হবে সেটা বোঝানো হবে, কিন্তু কিভাবে করতে হবে তা বলা হবে না। এতদিন পর্যন্ত হয়েছে যে কম্পিউটার কিছুই করতে পারত না, যে কিভাবে করতে হবে বলে না দিলে ও করতে পারত না। ও নির্ভুল, ও ফাস্ট, অক্লান্তিহীন, সব ঠিক, কিন্তু কিভাবে করতে হবে, গাড়িটা কিভাবে চালাতে হবে, এই সমস্ত কিছু না বলে সব করতে পারত না। এমন কিছু করা যায় যে নিজে নিজে শিখবে, মানে হয়তো আসলে কিভাবে করতে হবে তা বলা হবে না, শুধু না কিভাবে করতে হবে তা তুমি জানিও না, কিভাবে করতে হবে তা আমি জানিও না। একটা অঙ্ক আছে, অঙ্কটা আমি জানি, অঙ্কটার এই যেটা আছে অঙ্কটার উত্তরটা দেবে, একটা প্রশ্নের অঙ্ক। আবার একটা প্রশ্ন করলেন, অঙ্কটার এই যেটা আছে উত্তরটা দেবে, কিন্তু উত্তরটা জানি কিন্তু আমাকে বলা হচ্ছে না যে কিভাবে করতে হচ্ছে। পরীক্ষার কথা আমি শুনতেই পাবো, এরকম কি করা যায় যে কম্পিউটারকে প্রশ্নটা বলে দেবো, উত্তরটা বলে দেবো, কম্পিউটারকে বার করার চেষ্টা করবে কি উত্তর, আবার আরেকটা আর অন্য সেট অফ ডেটা দেওয়া হলো, এবার কম্পিউটারকে বার করতে হবে যে উত্তরটা। বুঝতে পারছেন কথা? এইরকম একটা প্রশ্নের মুখে আমরা ভাবলাম কম্পিউটার কি নিজে নিজেই শিখে নিতে পারে যে কিভাবে করতে হবে। এতদিন আমরা কম্পিউটারকে বলে এসেছি এটা করো ওটা করো, কম্পিউটার করে এসেছি, কিন্তু মানুষ যে সমস্যায় বলতে পারছে না যে কিভাবে সমাধান হবে, যন্ত্র কি সেটা করতে পারে? কতগুলো সমস্যার তার সমাধান দেওয়া হলো, এবং যন্ত্রকে কি বলা যায় তুমি নিজে নিজে শিখে নাও কিভাবে করবে। দিস ইজ তার মানে কম্পিউটারকে কি বলা যায় যে তুমি শেখো তো আমি তোমাকে শেখাবো না। মানে দুটো সাবজেক্ট সেই সময় ডেভেলপ করে, মেশিন লার্নিং। মেশিন লার্নিং হচ্ছে আমাদের পড়াতে শুরু করি আমরা যে মেশিনকে কি করে শেখানো যায়, মেশিনকে কি করে ট্রেন করা যায়, এবং তারপরে আরো গভীরভাবে কি করে শেখানো যায়, ডিপ লার্নিং, এইগুলো শেখা শুরু। গত 15 বছরে এইটাতে একটা বিশাল পরিবর্তন হয়ে, বিশেষ করে 2012-13 সাল নাগাদ একটা বিশাল পরিবর্তন ঘটে এই সাবজেক্টটা। শিখতে শিখতে যদি মেশিনকে শেখানো যায়, শিখতে শিখতে মানুষ যা জানে না, দেখতে পাচ্ছেন কি না ছোট হয়ে গেছে না, মানুষ যা জানে না সেটাও শিখতে পারে যন্ত্র। মানুষ
যা জানে না সেটা যন্ত্র শিখতে পারে। এইটা শিখতে শিখতে এরকম হবে। 2012 সালে একটা বিশাল পরিবর্তন হয়ে যায়, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিকাশ হয়। এটার পরে দেখা যায় যে মানুষ যা জানে না সেটাও শিখতে পারে যন্ত্র। এটা বিশাল লাভ বলা যায়। যে কিন্তু এটা কি কি আমরা করে দেখলাম 2012 সাল। হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আর্টিফিশিয়াল। আমি পড়েছিলাম, পুরনো সংজ্ঞা ছিল যে এই মুহূর্তে মানুষ যা ভালোভাবে করছে কম্পিউটারকে দিয়ে সেটা কিভাবে করানো যায় তার চর্চাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা যখন আমি প্রথম দিকে করছিলাম, এখন সংজ্ঞাটা হয়ে গেল মানুষ যা জানে না কিভাবে করতে হবে কম্পিউটার কি দিয়ে কি সেটা করানো যায় তার চর্চাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিভাবে হবে, কি পরিবর্তন হলো? একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিজ্ঞানী একটা লিখেছেন যে কম্পিউটার দিয়ে কিভাবে বিড়াল চালাবে। আমরা যখন ছোটবেলা করতাম, আমরা করতাম থেকে কম্পিউটার বিড়াল ঠিক চিনতে পারে। কিভাবে করতাম? আমরা বলতাম কম্পিউটারকে যে যদি তোমার যন্ত্রে যদি তোমার কাছে এবারে কিছু আসে, তখন আমরা বলতাম আর বিড়ালটাকে একটু স্টাডি করলাম, তখন দেখলাম আরে বিড়াল মানে হচ্ছে একটা গোলার মতো মুখ, আর দুটো কান উপরের দিকে আছে, দুটো কান মানে দুটো ত্রিভুজ। আমরা তখন আমরা কম্পিউটারকে শেখাতে শুরু করলাম যদি একটা গোল মতো কিছু আসে আর উপরে দুটো ত্রিভুজ থাকে তাহলে ওটা বিড়াল। আর ওরা বোঝাটা কিছু তো পেল, আর তুমি দেখো যেটা এসছে গোল মতো কিছু আছে কিনা দেখে দুনিয়ার সব বিড়ালে দেখবে, তাহলে এইটা দেখলে বুঝবে এইটা বিড়াল। এইটা দিয়ে আমরা কম্পিউটারকে শেখাতাম বিড়াল। মানুষ তো এইভাবে শেখে না, বাচ্চা কি এইভাবে শেখে? আমরা কি এইভাবে দেখি? মানুষ শেখে ছোটবেলা থেকে বিড়াল দেখলো, বিড়াল দেখতে দেখতে তারপরে বলে এইটা বিড়াল, এটা কুকুর ইত্যাদি। এইভাবে আমরা শেখে। পুরো পদ্ধতি ছিল এটা। আর নতুন পদ্ধতি কি? লক্ষ লক্ষ বিড়ালের ছবি কম্পিউটারে ঢুকিয়ে দাও, আর বিড়াল নয় এরকম ছবি কম্পিউটারে ঢুকিয়ে দাও। কম্পিউটার নিজে নিজে শিখে নিক কোনগুলো বিড়াল কোনগুলো বিড়াল না, তার মধ্যে থেকে কম্পিউটার খুঁজে নিক কোনটা বিড়াল কোনটা বিড়াল। এই যে পদ্ধতিটা, এটা হচ্ছে মেশিন লার্নিং। মেশিনের শেখা, এই জিনিসটা একটা বিশাল পরিবর্তন হয়ে যায়। কম্পিউটার নিজে নিজে শিখে নিয়ে বিড়াল। এখন কোটি কোটি তথ্য কম্পিউটারে ঢুকিয়ে দিলে, সেরকম ভাবে তার সাইড বাই সাইড অনেক বিকাশ দরকার, সেগুলো হয়েছে। তাদের মধ্যে থেকে খুঁজতে হবে, অনেক তথ্য ঢুকিয়ে দেওয়া হলো, তার মধ্যে থেকে খুঁজে বার করো। এই খোঁজার জন্য অনেক পদ্ধতি আছে। মানুষের মস্তিষ্কে এত তথ্য থাকে কি করে? এই নিয়ে চিন্তা। মানুষের মস্তিষ্কটা তার কি হচ্ছে? মানুষের মস্তিষ্ক কি করে এত তথ্য থেকে মানুষ খুঁজে বার করে আসল তথ্যটাকে? তুমি বিজ্ঞানীরা মস্তিষ্ক নিয়ে পড়ছেন, ইলেকট্রনিক সায়েন্স পড়ছেন, কম্পিউটার, আবার বায়োলজির লোকদের দরকার, বায়োলজির লোকদের দিয়ে দরকার, সাইকোলজির লোককে দরকার। মস্তিষ্কই তো মানুষকে অন্যান্য জীব থেকে আলাদা করেছে। মস্তিষ্ক কি? মস্তিষ্ক হচ্ছে বস্তু, বস্তুর সর্বোচ্চ বিকাশ হচ্ছে মস্তিষ্ক। মস্তিষ্কই সৃষ্টিশীল কাজ করে। মস্তিষ্ক আছে বলেই অন্য জীব থেকে মানুষের মস্তিষ্কে একসাথে 8600 কোটি 8600 কোটি নিউরন নামক কোষ একসাথে কাজ করে। এমন একটা যন্ত্র বানানো যায় যেটি মানুষের মস্তিষ্ককে নকল করে দিতে পারে। একসাথে কাজ করার জন্য
ওই যে নিউরনগুলো হচ্ছে, আমরা তো প্রাণ সৃষ্টি করতে পারবো না, কিন্তু কৃত্রিমভাবে আর্টিফিশিয়াল নিউরনকে বানানো সম্ভব, যেগুলো যোগ বিয়োগ গুণ ভাগ আরো 2-3টে কাজ করতে পারে। কম্পিউটার তো করছে, মেশিন তো করছে, তাহলে এগুলো করতে পারে, এবং সেগুলোকে যদি একসাথে সমান্তরালভাবে কাজ করানো যায়, এরকম কি কৃত্রিম নিউরন বানানো সম্ভব? এর উত্তর হচ্ছে হ্যাঁ, এটা সম্ভব। এটা টেকনোলজি 2008-10 এই সময় সালে এগুলো সব বিকাশ দেখা যাচ্ছে। আমরা প্রাণ তো বানাতে পারবো না, কিন্তু মানুষের মস্তিষ্ককে নকল করে যন্ত্র বানানো যায়, এবং সেই যন্ত্র যদি বানানো যায় তাহলে তাকে বলা যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা একটা বিশাল পরিবর্তন এই শতাব্দীর প্রথম দিকে অ্যাচিভমেন্ট হয়েছে। এটা একজন বিজ্ঞানী লিখেছেন, আমার তাই মনে হয় যে গত শতাব্দীর একটা শ্রেষ্ঠ আবিষ্কার যেমন কম্পিউটার, তার আগের শতাব্দীতে শ্রেষ্ঠ আবিষ্কার হচ্ছে ইলেকট্রিসিটিকে কাজে লাগিয়ে একটা বাল্ব জ্বালানো। থমাস এডিসন করেছিলেন, এবং উনি কিন্তু নোবেল প্রাইজ পান। বিশাল পরিবর্তন এলো তো এই ইলেকট্রিসিটিকে কাজে লাগিয়ে করা। তারপরে বিভিন্ন ধরনের জিনিসগুলো তৈরি হতে লাগলো ইলেকট্রিসিটি দিয়ে। লেদ মেশিনে চালানো যায়, চন্দননগরের লাইটিংও হয়, সবকিছু নানান রকম ইনোভেশন হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একজন বিজ্ঞানী বলেছেন একটা বিদ্যুৎ আবিষ্কারটা অনেক কঠিন, কিন্তু একবার যখন আবিষ্কার হয়ে গেল তখন এর প্রয়োগ নানান জায়গায় চলবে, নানান জায়গায় নানান পরিস্থিতিতে চলবে, এবং প্রয়োগটার জন্য কত সাংঘাতিক মানে বিরাট আবিষ্কার করতে হবে না। এবার তারপর আপনারা জানেন প্রথমে যা চীন দেখিয়েছিল, এখন তো এই খবর করছে সবচেয়ে বিরাট ইমপ্রুভমেন্ট হয়েছে স্পিচ সিনথেসিসে। ট্রাম্প বক্তৃতা দিচ্ছিল চায়নায়, বলছিল ইংলিশ ভার্সনে, আর সাথে সাথে ট্রাম্পের ভয়েসে সেটা মান্দারিন ভাষায় অনুবাদ হয়ে যাচ্ছিল যন্ত্রের দ্বারা, সাথে সাথে যন্ত্রের দ্বারা সেটা অনুবাদ হয়ে যাচ্ছিল, এবং চীনারা ওই ট্রাম্পের বক্তৃতা চীনা ভাষা শুনছিল। এবং একটা লোক বলছে, ওবামা এই ঘটনা নিয়ে বলেছে, দূর ট্রাম্প ভালো চাইনিজ বলতে পারে, আমি হচ্ছে ভালো। কারণ কি ওবামা অনেক কাটা 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 শব্দ বলে তো, আর ট্রাম্প একটু জড়িয়ে জড়িয়ে বলে, আর ওবামার কাটা কাটা শব্দটা যন্ত্র ট্রান্সলেটটা অনেক ভালোভাবে করেছিল, এবং তার ফলে ওইটা একটা দারুণ শুনতে গিয়েছিল। এবং সেই জন্য ট্রাম্প বলেছিল, দূর ট্রাম্প তো পারেই না, আমি ভালো বলেছিলাম। এবং আপনারা জানেন যে এখন 2023 সালে খবর পেয়েছিলাম 3 কোটির বেশি ড্রাইভারহীন গাড়ি চলছে বিভিন্ন জায়গায়, একটা জায়গায় উবেরও চলছে। ড্রাইভারহীন গাড়িতে কি মনে হয়, আপনাদের কি মনে হয়, বেশি বা মোর অ্যাক্সিডেন্টস, লেস অ্যাক্সিডেন্টস, নাকি অলমোস্ট সেম অ্যাজ কার্স ড্রাইভার্স? কি মনে হয় আপনাদের উত্তর কি হবে? কোনটা ঠিক মনে হয়? এটি ঠিক। পৃথিবীতে প্রতি বছর 12 লক্ষ লোক মারা যায় অ্যাক্সিডেন্টে। চীন তার বিশাল পরিকল্পনা নিয়েছে, এবং হ্যাঁ অবশ্যই এআই ইনোভেশনের একটা বড় পার্ট হচ্ছে মিসাইলের। আপনারা জানেন তো, ভিডিওতে দেখতে পারেন যে কোনো একটা যদি এরোপ্লেন অ্যাটাক করতে আসছে, এখান থেকে মিসাইল এমনভাবে ছোড়া হচ্ছে উন্নত জায়গায় যে মিসাইলটা প্লেন যদি গতিপথ চেঞ্জ করে, মিসাইলও গতিপথ চেঞ্জ করে। এটা এইরকম একটা টেকনোলজি এখন আছে। এখন যদি খুব প্রিসিশন হাই হয় তাহলে আরো দ্রুত পারবে। এইটা নিয়ে কম্পিটিশন চলছে চায়না এবং আমেরিকায়, যে মিসাইলে কি করে এইটা করা যাবে। এটা অবশ্যই আমেরিকা অনেকটা এগিয়ে আছে, যে কি করে আরো দ্রুত ট্রেস করা যাবে। এখানে এইটা
এইটা প্রচুর একটা ইনোভেশনের জায়গা, একটা হসপিটাল বানিয়েছে চায়না। আর এই যে এখন যে আলোচনাটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, এইটা সাংঘাতিকভাবে আলোচনাটা বেড়ে যায় 2023 সালের নভেম্বরে, যখন চ্যাট জিপিটি আমরা শুনে থাকবেন সেইটা তৈরি হয়। এটা কি করছে? টেক্সট লিখছে, গল্প লিখছে, নাটক লিখছে। আমি আপনি বলে দিলেন যে আমি একটা এরকম একটা প্রজেক্ট সাবমিট করবো, আর তাও তো এই জিনিসগুলো করবো, সে লিখে দিয়ে দিচ্ছে। প্রাইভেট সেক্রেটারি, কোনো টাইপিস্ট ইত্যাদি দরকার নেই। আমি নিজেই দেখেছি যে একটা কোম্পানি যারা চালাচ্ছে, তার কোম্পানির ম্যানেজার বললো আজকে একটা কাজ করে, বুঝলে কোম্পানিটা কী কী করে সেটা আমি বলে দিলাম। এবং ওর অনেক এমপ্লয়ি আছে যারা এরকম অনেক এমপ্লয়ি, তাদেরকেও বলা হলো যে আমাদের কোম্পানিটার ভিশন এবং মিশন নিয়ে কিছু একটা লিখে। সবাই লিখলো, যারা কোনো এক্সপার্ট, যারা এই কোম্পানির এই সমস্ত জিনিসপত্র চিঠিপত্র দেখে তারা লিখলো। আর মেশিনকে বলা হলো যে তুমি এটা লিখে দাও, আমাদের কম্পিউটার, আমাদের এই কোম্পানি এই কাজ করে, এর ভিশন এবং মিশন কী হয়। চ্যাট জিপিটি যেটা লিখে দিল সেটা ফাঁকি নিজের মানুষ হয়ে গেল। তারপরে কত লোকের চাকরি যাচ্ছে আপনি বুঝতে পারছেন যে তাহলে মন্ত্রী প্রাইভেট সেক্রেটারি থাকবে, ক্লার্ক থাকবে, এই সমস্ত প্রশ্নগুলো আসছে। ইট ইস অটোমেশন বাট এ নিউ কাইন্ড অ্যান্ড নিউ লেভেল। আমরা জানি যে আমরা জন হেনরির ছবিগুলো জানি, গল্পগুলো করেছি। এখানে আমি মেশিনের অপপ্রতিদ্বন্দ্বী, সেটা আপনারা জানেন। এগুলো সব কি হয়েছিল? হিউম্যান লেবারকে প্রতিস্থাপিত করেছিল। আমার 1913 সালে কার কোম্পানিতে এরকম ছিল যে যাচ্ছে, তার মধ্যে দাঁড়িয়ে অ্যাসেম্বল করা হচ্ছে, এরকম ভাবে দাঁড়িয়ে করতে হবে। এরকম এখন কার কোম্পানির একটা খুব অত্যাধুনিক কার কোম্পানি রোবট বসায়, এগুলো জানো। এগুলো সে ফিজিক্যাল লেবারকে প্রতিস্থাপিত করছে। ফিজিক্যাল লেবার, কায়িক শ্রম। কম্পিউটারাইজেশনও কিছুটা মানসিক শ্রমকে প্রতিস্থাপিত করেছিল, কিন্তু সেটা কি একঘেয়ে মানসিক শ্রম, একঘেয়ে মানসিক শ্রমকে প্রতিস্থাপিত করেছিল। কম্পিউটার জানা লোক খটিয়ে দিয়েছিল, কম্পিউটার না জানা লোকদের এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কম্পিউটারাইজেশনে অনেকেই কাজ হারায়, কিন্তু একটা অনেক নতুন কাজের সৃষ্টিও হয়। আমি এই ছবিটা দিয়েছি সেক্টর 5, যেটা আমাদের এখানে নতুন মার্বেল যেগুলো হয়েছিল, সেটা অনেক নতুন কাজের সৃষ্টি হয়। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে, যতজন কাজ হারালো ততদিন কি কাজ পেল? যত লোকের চাকরি বন্ধের কম্পিউটারাইজেশন ইত্যাদিতে দাঁড়িয়ে এখানে নতুন চাকরি পেল, কতদিন কি কাজ পেল? এটাতে আমাদের উত্তর, এর উত্তর হচ্ছে হ্যাঁ বা না। কি মনে হয় আপনাদের? এর উত্তর হচ্ছে না। কাজ হ্যাঁ অনেক ইউজ বেড়েছে, তাহলে এটা হয়েছে সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিন্তু কায়িক শ্রম বা একঘেয়ে মানসিক শ্রম সেইটাকে প্রতিস্থাপিত করছে না। স্বাভাবিকভাবে পুরো মানসিক শ্রমকে প্রতিস্থাপিত করা লক্ষ্য এবং সৃষ্টিশীল মানসিক শ্রমকেও প্রতিস্থাপিত করছে। দক্ষ লোকেদের হারানো, দক্ষ যারা লোক তাদেরকে হারানো। আপনি কি বলবেন? একটা নাটক লেখা, একটা সৃষ্টিশীল কাজ না। সে নাটক হ্যাঁ অনেক সময় হয়, আমরা হিন্দি সিনেমা দেখতাম, দেখতে দেখতে বুঝতাম এর পরের গল্পটা এই হবে, পরের গল্পটা এই হবে, ঠিকই একটা ইয়ে থাকে। আমার মনে হয় হিন্দি সিনেমা হচ্ছে, এইবারে হচ্ছে, এরপরে এটা হবে, এরপরে এটা হবে, সব বোঝা যেত, গল্পগুলো বোঝা যেত। কিন্তু সেটা তো একটা ঠিক হলিউডে
হলিউডে স্ট্রাইক হয়েছে রাইটার্স, যে স্ক্রিপ্ট লিখছে যন্ত্র, স্ক্রিপ্ট লিখছে যন্ত্র, 3 মাস স্ট্রাইক, 4 মাস স্ট্রাইক হয়েছে। স্ক্রিপ্ট লিখে আর অনেকগুলো কাজ তো করছে, আপনারা জানেন কি না জানি না, ওই এডিটিং করে না, ফিল্মের এডিটিং, সত্যজিৎ রায় ভাই যার একটা সাংঘাতিক পর্যায়ে পৌঁছে গেছিলেন, ফিল্মের এডিটিংটা এত নিখুঁতভাবে করতো, সে এডিটিং আজকে মেশিন করছে, সাংঘাতিকভাবে মেশিন করছে। সেখানটায় একটা কত লোক, যে লোকটা সারা জীবন ধরে শিখে এটার জায়গায় একটা দক্ষতার উত্তর 2008 সালে একটা প্রবলেম হয়েছিল আমাদের এখানে, তখন আমরা আলোচনা করেছিলাম যে কম্পিউটারাইজেশনে তো কেরানি যারা ছিল তাদেরকে প্রোগ্রাম, যারা এই প্রোগ্রাম লিখে কম্পিউটারে তারা হাঁটিয়ে দিল, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এসে হাঁটিয়ে দিচ্ছে প্রোগ্রাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাঁটিয়ে দিচ্ছে প্রোগ্রাম। আমরা 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 যারা কম্পিউটার সায়েন্সে পড়েছি, আমাদের প্রথম থেকে আমাদের পড়াই আমরা যে প্রবলেম সলভ করতে গেলে কিভাবে কম্পিউটারকে দিয়ে করানো যায়, সেটার জন্য প্রোগ্রাম লিখতে হয়, সেজন্য প্রোগ্রাম লিখতে হয়, প্রোগ্রামিংটা শেখায় আমরা প্রথম দিকে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এইসব শেখায়। আজকাল যন্ত্র সেটা করে দিচ্ছে, যন্ত্র সেটা করে দিচ্ছে। হ্যাঁ, তবে বুঝতেই পারছেন যে অটোমেশন ঠিক নিশ্চয়ই অটোমেশন, তবে অন্য ধরনের, অন্য মাত্রা, এবং অবশ্যই অটোমেশন একচেটিয়ার জন্ম দেয়, এবং একচেটিয়ার জন্ম দেয় মানে বিভিন্ন কোম্পানি বিভিন্ন দেশের মধ্যে চলছে তীব্র প্রতিযোগিতা, দেশে দেশে এআই নিয়ে কাজ শুরু হয়েছে। আমি আপনাকে আগেই বলেছি একটা কথা, যে এআই আবিষ্কার অনেকটা বিদ্যুৎ আবিষ্কারের মতো, বিদ্যুৎ আবিষ্কারটা কঠিন, তারপরে তার প্রয়োগটা কিন্তু খুব কঠিন। সেই জন্য ভারতও এআই এর টেকনিকটা যখন হয়ে গেছে, তখন ভারতও এইরকম আরো অনেক কিছুতে এআই এর প্রয়োগ ঘটাতে পারে। 2017 সালে চীন ঘোষণা করলো যে 2030-এর মধ্যে বিশ্বের নেতা হবে। চীন খুব দ্রুত এগোচ্ছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র 2019 সালে ঘোষণা করলো সে প্রথম। এআই বিকাশে যন্ত্রটাও খুব শক্তিশালী হয়েছে, আর যে কি করে বুদ্ধি করে চালানো হয় তার ইয়েতে, সেটাকে বলে সফটওয়্যার, সেই সফটওয়্যারেরও বিকাশ চাই, দুটোই চাই। চীন ভালো সফটওয়্যারে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভালো হার্ডওয়্যার। আর আপনি বুঝতেই পারছেন, আমার যে পড়া ছিল সেই পড়াটার মধ্যে ছিল 1956 সালে এআই কথাটা এলো, তখন খুব পপুলার হয়নি। 1970 সালে যখন ইজিবালের ক্রাইসিস, তখন এটা খুব পপুলার হয়ে যায়। আর 2008 সালে তখন কিছু কোম্পানি খুলে যায়, কিছু খুব বেশি কিছু করতে পারে না। 2008 সালে যখন আবার ক্রাইসিস হয়, তখন অটোমেশনটা নিয়ে একদম হইহই কাণ্ড চলে, এবং তারপরে সেখান থেকে বেরোতে মেশিন লার্নিং এর কতগুলো ডেভেলপমেন্ট হয়ে যায়, এবং তারপরে এআই এসেছে। কিন্তু এটা কি পুঁজিবাদের সংকটকে দূর করতে পারবে, নাকি পুঁজিবাদ আরো সংকটে পড়বে? এটা মুশকিল। এটা ঠিকই প্রচুর মানুষের চাকরি যেমন যাবে, প্রচুর মানুষের পড়া করতে হবে, তাতে কি দাঁড়াবে বা তাতে সবাই কি বলছে সেটা আমি একটু পরে আসবো, বা পুঁজিবাদের যারা উপভোক্তা তারাই বা কি বলছে সেটা আমি পরে আসছি। অটোমেশনে একটা সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। ধরেন একটা সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন, মানে ধরেন একটা কোম্পানিকে আপনি অটোমেশনটা ঠিকই দেবেন, না এখানে কোনো অটোমেশন করা যাবে, সকলের চাকরি থাকলো, মালিকও খুব খুশি, শ্রমিকরাও খুব খুশি। কিন্তু এই অটোমেশনটা পাশের কোম্পানিটা যখন ব্যবহার করবে অটোমেশন, সেই প্রোডাক্টটাই অনেক সস্তায় তৈরি করবে। ওই কোম্পানিটা যখন সস্তায় তৈরি করবে, তখন যে কোম্পানিটা অটোমেশন
করেছে সেই মালগুলোকে বেচতে পারবে, আর এই কোম্পানিটা পুরোটাই হয়ে যাবে সকলের চাকরি। আচ্ছা, রাজ্যে যদি অটোমেশন থেকে তো গ্লোবাল সবই ইন্টারনেটে কানেক্টেড, একটা রাজ্যে যদি অটোমেশনটা নিচে গিয়ে দিই তাহলে পাশের রাজ্যে বিজনেসটা চলে যাবে। সেটা অটোমেশনটা করছে সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন। তো অটোমেশনে চাকরি যাচ্ছে, আপনাকে তো বলতেই হবে কিন্তু কত দূরে একটা দেশে যদি অটোমেশন ঠিক এরকম একটা ধারণা ছিল যে একটা দেশের মধ্যে আমরা কোটি না কোটি তাদের ভালো তাদের সমস্যা হচ্ছে যে একটা দেশে যদি অটোমেশন ঠিকই দিয়ে আছে গ্লোবালাইজেশনের যুগে বাইরে থেকে তখন অটোমেশনটাকে ব্যবহার করে অনেক সস্তা প্রোডাক্ট ভারতবর্ষের বেশি হবে। তখন কি আজকে যদি বলি যে কোনো প্রয়োগ আমি করবো না ইন্ডিয়াতে, তাহলে এর প্রয়োগ করার মতো নলেজ আমাদের এখানে সায়েন্টিস্টদের ইঞ্জিনিয়ারদের আছে, তাহলে তখন আমি কি করবো? তারপরে এটা একটা বিরাট কোশ্চেন। হ্যাঁ, এটা ঠিক, কোনো কনফিউশন নেই যে এই যে ইআই এসছে সেটা প্রচুর লোকের চাকরি যাবে, এবং দিস ইজ প্রবলেম। প্রবলেমটা ধরতে পারছে কিনা বা ধরছে কিনা আমার অদ্ভুত লাগলো। আমরা যে সারা পৃথিবীতে অটোমেশন আটকানো গেছে সেটা আমি পরে আসছি। যে 2019 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আপনারা জানেন সমস্ত দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা সেখানে গেছে, এবং সেখানে গিয়ে চীনের প্রধানমন্ত্রী একটা ভাষণ দিয়েছে যে চাকরি স্থায়িত্বটা হচ্ছে মেইন প্রবলেম, চাকরি থাকবে এবং আমরা চাকরি স্থায়িত্বের জন্য কাজ করে যাব। আমাদের খুব অদ্ভুত লেগেছিল, সব দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা আছে, তারা কেন এই প্রবলেমটা বললেন না যে আজকের অটোমেশনে, আজকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এই ঘটনাটা ঘটতে যাচ্ছে যে প্রচুর লোকের চাকরি থাকবে না, চাকরি স্থায়িত্ব থাকবে না, and this is a great problem। এটা কেউ বললেন না। কেন একমাত্র চীন থেকে লোক প্রধানমন্ত্রী এই কথাটা বললেন? এবং প্রত্যেকের লেকচারটা আমি দেখেছি কি করে কেউই এই কথাটা সত্যি সত্যি চীনের সাংঘাতিক রকমভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে, বিশেষ করে ড্রাইভারলেস কার সাংঘাতিকভাবে চীনের ছেড়ে যাবে, এবং তার জন্য বিশেষ রাস্তা তৈরি করা হচ্ছে। বিশাল সুবিধা, প্লেনের খরচ আর ড্রাইভারলেস কারের খরচ অনেক কম ভাবে আপনি দিল্লি পৌঁছে যাবেন, প্রায় একই সময়ের কাছাকাছি জায়গায় পৌঁছে যাবেন। এই একটা সাংঘাতিক জায়গায় কি হবে, কি ভাবে এত লোকের চাকরি যাবে, তাহলে কি করা উচিত? চীনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা যে সায়েন্টিস্ট তিনি বলছেন, চীন গভর্নমেন্ট বলছেন এরা, যে আমাদের কিছু কিছু কাজে অটোমেশন হয় না। মায়ের সন্তানের প্রতি ভালোবাসা অটোমেশন দিয়ে রিপ্লেস হয়। আমার যেখানে মানবিক স্পর্শ, সেই ধরনের কাজের সৃষ্টি দরকার। তার যে ধরেন আমাদের পড়াশোনা পড়ালাম, টিচারের রিপ্লেসমেন্ট অটোমেশন করতে পারে। আমাদের সমস্ত লেকচার, গ্লোবাল নলেজের লেকচার সব আছে, ইউটিউব আছে, সব কিছু আছে। একটা স্টুডেন্টকে এনকারেজ করা, ভেঙে পড়ার মুহূর্তে না তোমার দ্বারা হবে, কাজ না করার সময় দেখি তুমি করছো না, এটা বলা, এটা ম্যান টু ম্যান রিলেশন। আমাদের টিচার স্টুডেন্ট রেশিও বেস্ট হচ্ছে যদি 1:1, কিন্তু সেটা হয়তো হচ্ছে না। তারপরে শিক্ষা, স্বাস্থ্য, নার্স,
একটা রুটির পিছনে যদি একটা মাস দিতে পারি, এই সমস্ত কাজগুলো এই দরকার। এইখানটায় অনেক চাকরি পাওয়ার সুযোগ আছে যদি সরকারের কাছে এই কথাগুলো বলে। সেটাতে সেই কতটা বুদ্ধি আছে এটা ইন্টেলিজেন্স, কিন্তু আর্টিফিশিয়াল। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বুদ্ধিটা কত জেনারেলি আর্টিফিশিয়াল হলেই আমাদের একটা মনে হয় যেটা একটু কম আছে। যেমন আর্টিফিশিয়াল ফুল দিয়ে আজকাল বিয়ে বাড়ি সাজানো হয়, কিন্তু এটা গন্ধ দিতে পারে না। আপনার মনে হয় নিশ্চয়ই যে আর্টিফিশিয়াল ফুল তো গন্ধ দিতে পারবে না, এটা একটু কম আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে কি আসলের চেয়ে কম? এটা বুদ্ধিমান, কিন্তু মানুষের চেয়ে কম বুদ্ধি, নাকি মানুষের মতো বুদ্ধি, নাকি মানুষের চেয়ে বেশি বুদ্ধি? এটা একটা বিরাট কঠিন প্রশ্ন। আমরা এখন ঠিক উত্তর দিতে পারছি না, কিন্তু মাঝে মাঝে আমাদের মনে হচ্ছে মানুষের চেয়ে অনেক বেশি বুদ্ধি। আমি একটা এক্সাম্পল স্টিফেন হকিং, আপনি জানেন, সেই যার জীবনটা সেরকম পঙ্গু হয়েছিল, তার সমস্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ন্ত্রিত যন্ত্র দিয়ে সে তার জীবনটা চালাতো। কিন্তু এলন মাস্ক পৃথিবীর সবচেয়ে ধনী লোক, তারা দুজনে বলেছেন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি হতে যাচ্ছে আমরা ভবিষ্যৎবাণী করতে পারছি না। এটা কি সত্যি মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে যাবে? ভবিষ্যৎবাণী করা যাচ্ছে না। কিন্তু এইটা যদি এইভাবে ডেভেলপ করতে থাকে, তাহলে 2012 সালে ওই মেশিন লার্নিং এর ওই আবিষ্কারের পর 2014 সালে বলেছিলেন স্টিফেন হকিং যে এআই এর পূর্ণ বিকাশ মানব জাতি শেষ দিকে আনতে পারে। ওই যে আমি বললাম 2023 নভেম্বর থেকে এটা নিয়ে খুব হইচই হচ্ছে, যখন এমন একটা আর্টিফিশিয়াল টুল আবিষ্কার হলো যারা টেক্সট লিখতে পারে, স্টোরি লিখতে পারে। জাপানের একজন কমেন্টেটর বললো ওই চ্যাট জিপিটি থেকেই আমি সব লিখছি। সে জাপানের কমগুলো খুবই পপুলার। আপনি দেখবেন বাচ্চারা সাংঘাতিক রকম ভাবে জাপানি কার্টুন দেখে, সাংঘাতিক পপুলার, সারা পৃথিবীতে পপুলার, সারা পৃথিবীতে পপুলার। এবং চ্যাট জিপিটি 4 আবিষ্কারের পরে বিজ্ঞানীরা লিখল যে আমরা কি সেই অমানবিক মনগুলোর বিকাশ ঘটাবো যা শেষ পর্যন্ত সংখ্যায়, বুদ্ধিতে, আধুনিকতায় আমাদের হারিয়ে দিতে এবং রিপ্লেস করতে পারবে। আমাদের সভ্যতার উপর নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি কি আমাদের নেওয়া ঠিক হবে? তাই আমরা সব ল্যাবকে বলছি যে 6 মাস অন্তত কাজ বন্ধ রাখো। ভাবতে পারেন কোন পৃথিবীর ইতিহাসে কখনো ঘটেছে? ক্যাপিটালিস্টরা বলছে 6 মাস ডেভেলপমেন্ট বন্ধ রাখো। ক্যাপিটালিস্টরাও কতটা আতঙ্কিত যে পুঁজিবাদের সংকট এতে দূর হবে না, বরং একটা বড় ক্রাইসিস আসতে যাচ্ছে। ক্যাপিটালিস্টরা বলল যে 6 মাস কাজ বন্ধ রাখো, এখন আর গবেষণা করা যাবে না এই ব্যাপারে। কাজ বন্ধ হয়নি, কিন্তু ক্যাপিটালিস্টরা বলছে এইরকম বোধহয় পুঁজিবাদের ইতিহাসে কখনো ঘটেনি যে অটোমেশন 6 মাস বন্ধ রাখো। কিন্তু শুধু এটাই হয় না, আমি বলেছিলাম এমন একটা জিনিস আছে যেটা মানুষের যেটা ক্ষমতা রয়েছে সেটা করে ফেলছে। ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল একটা হচ্ছে এআই একটা নতুন ওষুধ আবিষ্কার করছে। একটা এক্সাম্পল, একটা জানেন আপনারা যে ওষুধ আবিষ্কার করাটা হচ্ছে ভয়ঙ্কর কঠিন একটা কাজ। কারণ কিসে এই এটা কোন থামবে কেউ জানে না। আপনারা জানেন যে রোনাল্ড রস ম্যালেরিয়া আবিষ্কার করে নোবেল প্রাইজ, ম্যালেরিয়ার ওষুধ আবিষ্কার করে নোবেল প্রাইজ পেয়েছে। একটা ওষুধ আবিষ্কার করা ভয়ঙ্কর কঠিন একটা কাজ, এবং এই জায়গাটাতে
ট্রায়াল এন্ড এরর মেথড কি করে হবে কেউ জানে না, এবং এইসব চলতে থাকে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কম্পিউটারে একটা দেখা গেল যে আমাদের দিয়েতে দেখা গেল যে একটা ভাইরাস এসছে, তার একটা অ্যান্টিবায়োটিক তৈরি করতে হবে, কিন্তু কিছুতেই সেটা করা যাচ্ছে না। আগে কি হতো, এরকম একটা ল্যাবরেটরি এমআইটি একটা গবেষণার কথা বলছি, আগে ছিল যে কয়েকগুলো বয়স্ক যারা বিভিন্ন সারা জীবন ধরে ওষুধের আবিষ্কারে যুক্ত আছে, তারা আসতো, এসে ওই ল্যাবে বসে কাজ করে 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 কোনো একটা ভাইরাসের উপর নানান টেস্ট করে 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 একদিন বলতে পারছে যে এই ওষুধটা দিয়ে যাবে, একদিন অ্যান্টিবায়োটিকটা আবিষ্কার হবে। কিন্তু কেন যে তারা ওইটা বললো, কি করে ওই সিদ্ধান্তে পৌঁছলো সেটা বলতে পারে, যেটা তো অঙ্ক না, যে অঙ্ক করে 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 আমি দেখলাম এটা রেজাল্ট পেলাম, অতএব কুইনাইন হচ্ছে ওষুধ না, বলতে পারে না যে কিভাবে করেছে। খুব কঠিন জিনিস। এমআইটিতে দেখা গেল যে কম্পিউটারে 2000 ভিন্ন ভিন্ন অণু মলিকুলের গঠনশৈলী, কিভাবে তাদের স্ট্রাকচারটা এবং বৈশিষ্ট্য ঢোকানো হলো, প্রতিটি অণু কোন ব্যাকটেরিয়াকে মারে, এবং নির্দিষ্ট ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য ও অণু গঠনশৈলী কি তাও ঢোকানো হলো কম্পিউটারে। এবার বলা হলো এই মলিকুলটা এই ব্যাকটেরিয়াকে মারে, এই মলিকুলটা এই ব্যাকটেরিয়াকে মারে, এই মলিকুলটা এই ব্যাকটেরিয়াকে মারে, এরকম 2000 মলিকুল আছে, 2000 ব্যাকটেরিয়াকে মারছে। আচ্ছা, নতুন ব্যাকটেরিয়া আছে এসছে, এর বৈশিষ্ট্য এই, এর অণুগুলো এই, এর ধর্ম এই, এবার তুমি বলো কোন মলিকুল এটাকে মারতে পারে। কম্পিউটারে ঢুকিয়ে যাবে, কম্পিউটার ৬২,০০০ মলিকুলকে খুঁজে বার করে দিল ওষুধটা, মানটা হচ্ছে নতুন অ্যান্টিবায়োটিকের জন্য। তার মানে মানুষের বুদ্ধিকে ছাড়িয়ে যাচ্ছে, হয়তো আজ থেকে 25 বছর 30 বছর কখনো হঠাৎ আবিষ্কার হলো যে 2024 সালে নোবেল প্রাইজ পেয়েছেন দুজন। এর মধ্যে ফিজিক্সে, তার মধ্যে প্রথম জন যে জন অফ্রি, জীবনে ফিজিক্স নিয়ে পড়ে, সাইকোলজি নিয়ে পড়ে, তারপরে নিয়ে পড়েছেন, বায়োলজি নিয়ে পড়েছেন, তারপরে ব্রেনকে কি করে প্রতিস্থাপন করা যায় যন্ত্র দিয়ে সেইসব করেছে, পড়ে কেমিস্ট্রিতে 2024-এ 3 জন নোবেল প্রাইজ পেয়েছে, তার মধ্যে 2 জন কেমিস্ট্রির লোক, একজন তো কেমিস্ট্রি জীবনে ছিল, এবং তারাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে প্রোটিনের উপরে দাঁড়িয়ে, কোন প্রোটিনের উপরে দাঁড়িয়ে রিসার্চটা করেছে, সেখানটা দাঁড়িয়ে এরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজ করেছে। তার ফলে 2014 সালে স্টিফেন হকিং বলেছিলেন যে এটা বলে মানব জাতিকে শেষ করে দিল, এরকম একটা হতে পারে। 2015 সালে এলন মাস্ক এবং যে সম্ভাবনাগুলো বিশাল বিশাল, আমাদের সভ্যতায় যা কিছু হচ্ছে তা মানুষের বুদ্ধিমত্তার ফসল। এর মাধ্যমে কি সাংঘাতিক কথা বলছে যে আমরা আমাদের রোগমুক্ত এবং দারিদ্র্যমুক্ত, তাদের বক্তব্য রোগমুক্ত এবং দারিদ্র্যমুক্ত পৃথিবী পাওয়া অকল্পনীয় নয়, এবং কিন্তু এর সম্ভাব্য ক্ষতিগুলো ভাবতে হবে, সেগুলোকে এড়াতে হবে, এবং সেটা যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে রোগমুক্ত এবং দারিদ্র্যমুক্ত পৃথিবী অকল্পনীয় নয়। 2017 সালে বললেন যে জিন দৈত্য বেরিয়ে এসছে বোতল থেকে, এর থেকে আমাকে বুঝতে হবে সেই জিন দৈত্যকে আমি নিয়ন্ত্রণ করব না জিন দৈত্য আমার ঘাড়ের উপর চেপে ফ্রাঙ্কেনস্টাইন হয়ে যাবে। এখন একটা হচ্ছে কি, আমি কি সারা পৃথিবীতে বন্ধ করবো?
এটা একটি বিশাল সম্ভাবনা। সারা বিশ্বে আমি আগে বলেছি, একটা দেশ একটা কোম্পানিতে করলে বন্ধ করলে কি অসুবিধা, একটা রাজ্যে বন্ধ করলে কি অসুবিধা, একটা দেশে বন্ধ করলে কি অসুবিধা। সারা পৃথিবীতে যদি আমি এটা তুলি যে সারা বিশ্বে আমরা বন্ধ করে দেব, মানে প্রকৃতপক্ষে যে প্রোডাক্ট বেরোবে খুব অল্প সময় মানুষের কাজ করতে হবে। মানুষের অপূরত্ব যদি এটা সমস্ত মানুষের মধ্যে মানুষকে শোষণ মুক্ত সমাজ করা যায়, তাহলে খুব অল্প সময় কাজ করে বিশাল আমাদের যে চাহিদা সেগুলো মিলবে। মানুষ আরো সৃষ্টিশীলতা হয়তো সময় পাবে, তার খেলাধুলার জন্য সময় পাবে। তাহলে সারা পৃথিবীতে কি আমি এটা বিরোধিতা করতে পারি? তাহলে তো বিজ্ঞানের এই যে এটা সুফলটা সেটা আমরা নিতে পারবো। এইটার উপসংহারে একটা কথা এসছে যে আমি বলছি যে আমরা প্রযুক্তিকে অগ্রগতি থেকে পালিয়ে বা এড়িয়ে যেতে পারবো না। আমাদের দাবি হওয়া উচিত যে মানুষের জন্য এই প্রযুক্তি ব্যবহার করা। আমাদের দাবি হওয়া উচিত এআই এর বিকাশ এবং প্রয়োগের সরকারি নিয়ন্ত্রণ। সাংঘাতিক খারাপ কিছু হতে পারে। ওই যে আপনি বললেন না, ট্রাম্প বক্তৃতা দিচ্ছে চাইনিজ ভাষায়, এআই কে এরকম হয়ে যেতে পারে যে আমি যা বলিনি তাই টেলিভিশনে দেখানো হচ্ছে এবং আমার ভয়েসে দেখানো হচ্ছে। আপনি জানেন তো ভয়েস একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি যদি আমরা মানুষকে চিনি অনেক সময় ভয়েস দিয়ে অনেকদিন দেখা হয়েছে বন্ধু, কিন্তু বন্ধুর সাথে দেখা হয়নি, চেহারা পাল্টে গেছে, যখন ডাকলো তখন চিনে গেলাম যে ভয়েস দিয়ে কথা দিয়ে চিনে গেলাম। আমরা কিভাবে চিনি জানি না। তাহলে আমার ভয়েস দিয়ে আমার ভাষণ যদি করা হয়, সাংঘাতিক রকম ঘটনাগুলো ঘটতে পারে এবং এইগুলোকে প্রয়োগে সরকারি নিয়ন্ত্রণ থাকা উচিত। সরকারি এই জন্য ইউরোপের অনেকগুলো দেশে এই নিয়ে কিছু আইন তৈরি হচ্ছে যে এই জিনিসগুলো করা যাবে, এই জিনিসগুলোতে বিকাশ করা যায়, এইগুলো করা যাবে না, এবং ভারতে এই বিষয়ে কথা চলছে। কি দাঁড়াবে আমরা জানি না। তারপরে এআই এর প্রয়োগ বিকাশ সরকারি একটা নিয়ন্ত্রণ থাকা উচিত। দ্বিতীয়ত আমাদের দাবি যে সরকারের থেকে দাঁড়িয়ে এমন ব্যবস্থা করা উচিত যাতে শিক্ষা, স্বাস্থ্য এইগুলোতে অনেক রোগ নিয়ম হয়। কারণ যেখানে অটোমেশন সম্ভব হবে না, তাহলে মানুষের জীবন অনেক বেশি সুখে যেতে পারবে, অনেক বেশি। তেমন সরকারের আমরা বলছি বটে, কিন্তু সরকারের পদ্ধতি তো উল্টো, স্কুলে উঠে যাচ্ছে এবং এইগুলোতে আরো সরকারি ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে শিক্ষা, স্বাস্থ্যতে। এইগুলোতে আমরা বলতে পারি যে এর ডেভেলপমেন্ট হোক। কিন্তু চীনের সায়েন্টিস্ট আরেকটা কথা বলেছেন যে এর যে কোম্পানিগুলো বাস্তব জায়গাতে দাঁড়িয়ে বলেছেন, এর যে কোম্পানিগুলো সেটার উপরে বাড়তি ট্যাক্স বসানো উচিত এবং সেই ট্যাক্স দিয়ে মানুষের স্বার্থে স্কুল, কলেজ ইত্যাদিগুলো ডেভেলপ করা উচিত। যেটা নিয়ে একটা বড় প্রশ্ন, এগুলো তো উপসংহারগুলো যেটা নিয়ে বড় প্রশ্ন এসছে, আমরা তো জানি না এআই কি করতে পারে। এটা আপনি বলেছেন স্টিফেন হকিং এর মতো সায়েন্টিস্ট বলছে আমরা ভবিষ্যৎ করতে পারছি না যে এটা কি করতে পারে। এটা মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে অন্য কিছু করতে পারে, আমরা ভবিষ্যৎ করতে পারছি না। কিন্তু এখানে যেখানটা তারা আটকে আছে যে এআই সৃষ্টিশীল শ্রমকে প্রতিস্থাপিত করছে, সৃষ্টিশীল শ্রমকে প্রতিস্থাপিত করছে। মানুষের সৃষ্টিশীলতা কি তাহলে শেষ হয়ে যাবে? একটা বিরাট কোশ্চেন। এই কোশ্চেনে আমার মুখে আমরা যে ডিপার্টমেন্টে পড়েছি সেখানে দিন আগে দেখছি যে স্টুডেন্টগুলোকে যদি বলি যে এই প্রবলেমটা সলভ করে নিয়ে আসো, ওই স্টুডেন্টগুলো
প্রবলেমটা ওই মেশিনে ঢুকিয়ে লাগিয়ে ওই প্রবলেমটা সলভ করে নিয়ে এসছে। তারপরে সেটা হচ্ছে ভীষণ কঠিন হয়ে গেছে। আমরা তারপরে বলছি এইভাবে করা যাবে না, নিজেরা শেখো এই সমস্ত হচ্ছে। হ্যাঁ, সৃষ্টিশীলতা কি শেষ হয়ে যাবে? সেটা একটা প্রশ্ন। এখন আমাদের একটা জিনিস আমার মনে হয়, ক্যালকুলেটর আবিষ্কার হওয়ার পরেও যৌগীয় পরিমাণ মানুষ হয়ে যায়। আমাদের হয়তো এইরকম হবেই যে এই লোকটা যে নাটক লাগে সেটা এআইও লিখতে পারে না, এআই হচ্ছে বেশি সৃষ্টিশীল। এই লোকটা কিন্তু আমাকে একটা সেমিনার করার সময় হ্যাঁ মহিলা খুব রেগে গেল, কি পারবেন আপনি ক্লাসিক্যাল পাঠ করতে পারলে? হয়ে গেছে আর ক্লাসিক্যাল গানে কিছুই বুঝি না। আমি বললাম ক্লাসিক্যাল গানে যেটা হয় যে নানান রকম জিনিস নিয়ে নানান রকম কম্বিনেশন করে যায়, মানে নানান রকম কম্বিনেশন করে যায় ওই যে গায়ক, সে নানান রকম কম্বিনেশন করে। আমি বুঝতে পারছি না যে নানান রকম কম্বিনেশনগুলো যদি কম্পিউটার করতে শুরু করে তখন কী হবে, কি ক্লাসিক্যাল। হ্যাঁ কিন্তু নিশ্চয়ই ওটা তো যে ডেটা দেওয়া হচ্ছে তার উপর দাঁড়িয়ে করছে, যে ডেটা ইনপুট দেওয়া হবে তার উপর দাঁড়িয়ে তো মেশিনটার ইন্টেলিজেন্স ডেভেলপ করবে। যে ডেটা ইনপুট দেওয়া হবে তার উপরে দাঁড়িয়ে তো হবে। রবীন্দ্রনাথ যে ডেটা দেবে আমি নিশ্চয়ই সেই ডেটা রবীন্দ্রনাথের ডেটা নিয়ে সেটা তো আরেকটু ভালো দেবে, তারপরে সেই জায়গাগুলো করতে পারবে, এটা এখন মনে হয়। কিন্তু এটা ঠিকই অনেক সৃষ্টিশীল কাজ যেগুলোকে আমরা বলছি আজকে সৃষ্টিশীল, সেগুলোকে সৃষ্টি করতে পারবে। কিন্তু এটাও ঠিক মানুষের সৃষ্টিশীলতা হয়তো অন্য গতি পাবে, মানুষের সৃষ্টিশীলতা হয়তো অন্য লেভেলে পৌঁছবে। আমরা হয়তো বলবো এই লোকটা যা টেক্সট লেখে, এই লোকটা যা প্রেসি লেখে সেটা ইআই লিখতে পারবে, এমন জায়গায় পৌঁছেছে। এরকম একটা জিনিস এবং সেই রকম জায়গায় দাঁড়িয়ে সৃষ্টিশীলতা শেষ হয়ে যাবে, এইটা আমার ঠিক। যদিও বিখ্যাত সায়েন্টিস্টরা স্টিফেন হকিংয়ের মতো সায়েন্টিস্ট বলেছেন কি হতে যাচ্ছে ভাবটা আমাদের সেগুলো নিয়ে বলেছেন, কিন্তু তবুও আমার মনে হয় যে হয়তো এটা আরেক ধরনের সৃষ্টিশীল মানুষকে তৈরি করবে, যেটা আমাদের কর্মকাণ্ড হয় সেরকম একটা জায়গা এটি আমরা আমি আশা করছি। এখানে শেষ মেশিনের ইন্টেলিজেন্স প্রোগ্রামিংয়ের সাহায্যে করা হয়। মেশিনকে বলা হয়